নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে পাশের বাড়ি গল্পের শেষ পর্ব শোনাবো। আচ্ছা, আমরা প্রথম পর্বে শুনেছিলাম হরি বলিল, বৌদি, ও বাড়িতে মস্ত একটা হনুমান আছে, গাছের ওপর খুব শব্দ করছিল। আমরা এই পর্যন্তই পড়েছিলাম প্রথম পর্বে। আর বন্ধুরা, যারা যারা তোমরা প্রথম পর্বটা শোনোনি, একবার শুনে নিও, তাহলে তোমাদের শেষ পর্বটা বুঝতে সুবিধা হবে। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। চারজনে উৎকর্ণ হইয়া উঠিল। কি করে বুঝিলি হনুমান? তাছাড়া গাছের ওপর কি আর লাফাবে? সন্ধ্যেবেলায় কি হনুমান লাফায়? হনুমান যে কখন লাফায় না জানা না থাকায় হরি বলল, স্পষ্ট দেখলাম। কি দেখলে? কালো একটা কি? হনুমান কি কালো হয়? তাছাড়া আর কি হবে? যাই হোক, ওদিকার ছেলে মেয়েদের নিয়ে যেও না। এই বলিয়া বৌদি ছেলে মেয়েদের লইয়া উঠিয়া গেল। ফুলু বলিল, হরি, ওদিকে আর যেও না। কেন দিদি? কেন নয়, যেও না বলছি। টুলু বলিল, ও বাড়িটা ভালো নয়। গীতিশ ঠাট্টার সুরে বলিল, ঘোস্ট মানে ভূত প্রেত আছে? হরি বসিয়া পড়িল। কিছুক্ষণ নীরব থাকিয়া বলিল, তাই হবে দিদি। কাল রাতেও বাড়ি জানালায় যেন একটা আলো দেখতে পেয়েছি। ফুলু ও টুলু সমস্বরে গীতিশের প্রতি বলিল, কেমন এবার হলো? তুই তো খুব বীর পুরুষ। ভূতে কি আলো নিয়ে চলাফেরা করে? বেশি বড়াই করো না, টেরটি পাবে। ভালোই হবে, একটা নতুন জিনিস জানা যাবে। তারপরে গীতিশ বলিল, এত তর্কে কাজ কি? ওই তো ক্যালেন্ডারে দেখা যাচ্ছে পরশু অমাবস্যা। আমি ওই দিন রাতে যাব ও বাড়িতে, বাজিয়ে রাখতে রাজি আছো? ফুলু বলিল, 100 বার রাজি। টুলু বলিল, না। কেন? হেরে যাবে বলে? বিপদ ঘটলে দাদার কাছে কে জবাবদিহি করবে? এই বলে পিছিয়ে যাওয়া? আচ্ছা, তোমরা বাজি রাখো না রাখো, আমি যাবই। অনেক হয়েছে, এখন থামো। পরশুদিন শনিবারে অমাবস্যা পড়িয়াছে। শনিবারই যথেষ্ট। শনিবারে অমাবস্যা? ভূত পেতে 12 পোয়া সুবিধা। আরো একটা সুযোগ জুটিয়া গেল। সকালবেলায় বাড়িতে প্রফুল্ল নরেনের সঙ্গে টাটানগর বেড়াইতে গেল। বলিয়া গেল, ফিরিতে অনেক রাত হইবে, 12টার আগে নয়। গীতিশ বলিল, আজ রাতে যাব। ফুলু বলিল, এমন কাজ করো না। টুলু বলিল, যাবে মানে? অন্ধকারে খানিকটা কোথাও লুকিয়ে থেকে এসে বাহাদুরি করবে যে গিয়েছিলাম। গীতিশ বলিল, আচ্ছা, এক কাজ করো, সন্ধ্যার আগে তোমাদের একখানা রুমাল ওই বাড়িটার সামনে রেখে আসবো, তারপরে রাতে গিয়ে ওখানে আনবো। আর কি প্রমাণ চাও? ব্যাপার শুনিয়া তাহাদের বৌদি নিষেধ করিল, বোনেরাও নিষেধ করিল, কিন্তু গীতিশ কিছুই শুনিবে না। তাহাদের এক ভয়, পাছে গীতিশের কোনো বিপদ ঘটে, আর এক ভয়, পাছে প্রমাণ হইয়া যায় সত্যই ও বাড়িতে ভয়ঙ্কর কিছু নাই। পাশের বাড়িতে ভীতিজনক কিছু
আছে সে এক নতুন অভিজ্ঞতা। কলিকাতায় ফিরিয়া গিয়া কত গল্প করা যাইবে, সে সুযোগ তাহারা এমনভাবে নষ্ট করিতে চায় না। কিন্তু সমবয়স্ক মেয়েদের কাছে গীতিশের পৌরুষ আহত হইয়াছে। সে কিছুই শুনিবে না। সকলের নিষেধ সত্ত্বেও অপরাহ্নে ও বাড়িতে রুমাল রাখিতে গেল। দুই বাড়ির মাঝখানে ছোট একটা প্রাচীর, ডিঙাইয়া অনায়াসে পার হওয়া যায়। ফুলু ও টুলু প্রাচীরের কাছে গেল। গীতিশ রুমাল লইয়া প্রাচীর পার হইয়া ও বাড়ির বাগানে ঢুকিল। তাহারা দেখিল বাড়িটার সম্মুখে যে বাঁধানো বসিবার জায়গা আছে, সেখানে গীতিশ রুমালখানা রাখিল। তারপরে সে ফিরিয়া আসিয়া প্রাচীর পার হইল। কেমন দেখলে তো যে রুমাল রেখে এলাম? গীতিশ কিছুতেই নিষেধ শুনিবে না। শেষ মুহূর্তে তাহার দুই বোন ও বৌদি কত করিয়া বারণ করিল, হাতে ধরিল, কিন্তু সে অটল। অগত্যা তাহারা নিরস্ত হইল। রাত 12টার কাছাকাছি গীতিশ একখানি লাঠি হাতে রওনা হইল। দোতলার বারান্দায় দাঁড়াইয়া তাহার বোনেরা ও বৌদি ভয়ে নিঃশ্বাস বন্ধ করিয়া আশা আশঙ্কায় মিনিট গণিতে গণিতে দেখিতে লাগিল। তাহারা দেখিল গীতিশ প্রাচীরটার কাছে গিয়া দাঁড়াইল। ধীরে ধীরে এবারে প্রাচীরের ওপর উঠিল। ঘন অন্ধকারেও বেশ বুঝিতে পারা যাইতেছে এখানে খুব সম্ভব সে ওপারে নামিয়াছে, কারণ তাহার সাদা জামাটা আরো অস্পষ্ট। এবারে আরো অগ্রসর হইয়া গেল। না, আর কিছু দেখা যাইতেছে না। বোধ করি গাছে আড়াল করিয়াছে। মেয়ে তিনটির ভয়ে নিঃশ্বাস পড়িতেছে না। কতক্ষণ হইল? 1 মিনিট, 3 মিনিট, না 10 মিনিট? ভয়ে মুহূর্ত আর ফুরাইতে যায় না। এমন সময় অন্ধকার বিদীর্ণ করিয়া গীতিশের আর্তস্বর উঠিল। আলো হাতে করিয়া মেয়েরা প্রাচীরের দিকে ছুটিয়া গেল। প্রাচীরের কাছে এদিকে সাদা কি একটা বস্তু লণ্ঠনের আলোয় দেখা গেল। মূর্ছিত গীতিশ। জল আন, পাখান, স্টেলিং সল্ট আন। বিপদের ওপর বিপদ। এমন সময় প্রফুল্ল ও নরেন আসিয়া উপস্থিত। তাহারা এইমাত্র স্টেশন হইতে আসিতেছে। বাড়িতে ঢুকিবা মাত্র কোলাহল শুনিতে পাইয়াছে। নরেন বলিল, সব বুঝেছি, কি সর্বনাশ। প্রফুল্ল বলিল, লক্ষ্মী ছাড়া, বুঝি বাহাদুরি দেখাবার জন্য ও বাড়ি গিয়েছিলে? না, ভয় নেই, নিঃশ্বাস প্রশ্বাস ঠিকই পড়ছে। নরেন ইতিমধ্যে তাহার বুকে পিঠে হাত দিয়া দেখিয়া লইয়াছে। তখন সকলে মিলিয়া মূর্ছিত গীতিশকে তুলিয়া লইয়া ঘরে গেল। শেষ রাতে তাহার মূর্ছা ভাঙিল বটে, কিন্তু এত দুর্বল যে কথা বলিতে পারিল না। নরেন আর সে রাত্রে বাড়ি যাওয়া হইল না। সারা রাত্রির সেবা শুশ্রূষার পর গীতিশ এতক্ষণে সম্পূর্ণ সম্বিত ও বাকশক্তি ফিরিয়া পাইয়াছে। প্রথম কথা সে বলিল, রুমালখানা কই? সেখানে আমি সঙ্গে এনেছিলাম। কিন্তু ভয় পেয়েছিলে কেন? কিছু দেখেছ নাকি? সে আমি বলতে পারবো না। সাদা সাদা অনেকগুলো মূর্তি। তখনই বলেছিলাম যেও না। গীতিশ অস্ফুট স্বরে বলিয়া উঠিল। ও বাবা! এমন সময়ে বাইরে একটা গোলমাল শোনা গেল। নরেন বলিল, দেখ তো প্রফুল্ল, ব্যাপারটা কি? প্রফুল্ল জানালায় উঁকি মারিয়া বলিল, ও আর কি, পাশের বাড়িটা যে পুলিশে ভর্তি হয়ে গিয়েছে। সত্যি? তাই তো দেখি।
এ আবার কি রহস্য? রহস্য ভেদের জন্য বেশিক্ষণ অপেক্ষা করিতে হইল না। দরজার কড়া নাড়িয়া উঠিল। দরজা খুলিতেই একজন দারোগা নরেনকে বলিল, যাক, আপনি আছেন, আর ভয় নেই। কি হয়েছে? এবার কষ্ট করে সার্চ ওয়ারেন্ট সাক্ষী হবার জন্য ও বাড়িতে যেতে হবে। কি ব্যাপারটা আগে শুনি। আজ কয়েকদিন হলো ওখানে কয়েকজন ফেরারি আসামি বাস করছিল। খুঁজতে খুঁজতে এই মাত্র সন্ধান পেয়ে তাদের অ্যারেস্ট করেছি। ওটা না ভূতের বাড়ি? সেই ভয়ের সুযোগ নিয়েই ওখানে ওরা আশ্রয় নিয়েছিল। ভেবেছিল কেউ সন্দেহ করবে না। কজন লোক? 6 জন। চলো বাবুল্য, এবার ঘুরে আসি। চলো, পাশের বাড়িটা দেখবার কৌতূহল ছিল, দেখা হয়ে যাক। নরেন দারোগার উদ্দেশ্যে বলিল, চলুন, যা যাক। তাহারা 3 জনে পাশের বাড়ির দিকে রওনা হইল। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদেরকে শোনাতে পারি। তাহলে আজকের মতো বন্ধুরা, বিদায়।